দুলাল কাকা, আজ এই বৃষ্টির মধ্যে তুমি কেন রিক্সা চালাচ্ছ? তোমার তো এখন বয়স হয়েছে, শরীর কতটুকু আশ্রয় দেয়? আরে মা, ঘরে বসে থাকলে তো শরীর আরো ভেঙে পড়বে। যতদিন শরীরে বল আছে বেঁচে থাকবার লড়াই চালিয়ে যেতে হবে। সে তো ঠিক কথাই কাকা, কিন্তু তোমার মেয়েকে তো কত ভালো জায়গায় বিয়ে দিয়েছো। জামাইবাবু তো বেশ ভালো চাকরি করে, সে তো বললেই তোমার হাতে মাসে মাসে টাকা পাঠাতে পারে। অন্যের উপার্জনে বসে খাওয়া আর নিজে ঘামে উপার্জিত নুন ভাত খাওয়ার মধ্যে অনেক তফাৎ আছে মা। আমি যতদিন পারি নিজের কাজ নিজেই করব। তা অবশ্য ঠিক, তবুও তোমার এই বয়সে এত খাটাখাটনি দেখলে খুব মায়া হয় গো কাকা। মায়া করো না মোহিনী, কাজই তো আমার ধর্ম। হাত পা সচল থাকলে কোনো ক্লান্তি টানে না। আরে বাবা, এই বৃষ্টির মধ্যে আপনি রিক্সা নিয়ে এই দূর অব্দি এলেন যে, শরীর ঠিক আছে তো? হ্যাঁ বাবা রাজীব, শরীর ভালোই আছে। তা তুমি বৃষ্টিতে এখানে দাঁড়িয়ে কেন, অফিস যাবে না? হ্যাঁ বাবা, অফিসের বাসটা একটু লেট করেছে, তাই দাঁড়িয়ে আছি। তবে আপনাকে বারবার বলি, এ বয়সে রিক্সা টেনে এত কষ্ট করবেন না। আরে দূর পাগল, বসে থাকলে তো হাত পা আরও ধরে যাবে। কাজ করলেই শরীরে জোর পাই। কোনো দরকার পড়লে আমাকে একটা ফোন করবেন। আমি তো আপনার ছেলের জায়গাতেই আছি। আমার থাকতে আপনার এত কষ্ট করবার কি দরকার? জানি বাবা, তোমার মনের মতো জামাই পেয়ে আমি ধন্য। শুধু শুধু তোমাকে বিরক্ত করতে ইচ্ছে করে না বলেই তো নিজে নিজে কাজ করি। বিরক্ত কিসের বাবা, আপনার খেয়াল রাখা তো আমারও দায়িত্ব। সে তো বটেই। আচ্ছা রাজীব, অনেকদিন হলো মল্লিকার তুমি আমাদের বাড়ি আসনি। সুযোগ পেলে একদিন ওকে নিয়ে গ্রামে যেও তো। আপনি যখন বলছেন তখন সামনের ছুটির দিনেই যাব বাবা। আপনাকে অনেক দিন দেখতে পাইনি, মল্লিকাকেও নিয়ে যাব। ঠিক আছে বাবা, তাহলে আমি কথা দিলাম, তোমরা এলে পিঠে পুলি বানিয়ে খাওয়াবো। বাহ, এ তো দারুণ ব্যাপার। এই দেখুন, বাস এসে গেছে। আমি এবার উঠি তাহলে। হ্যাঁ ঠিক আছে বাবা, সাবধানে যেও অফিসে। রাস্তাঘাট খুব পিচ্ছল, দেখে শুনে থেকো। আপনিও রিক্সা চালানোর সময় সাবধানে থাকবেন বাবা। শরীর বেশি টানলে আর কষ্ট করবেন না। উফ, বাসটা আজকে ঠিক সময় ছাড়লো না। আজকে অফিসে পৌঁছাতে সত্যি বড় দেরি হয়ে যাবে। এমনিতে বাসের মেজাজ আর ভালো নেই, তার উপর ট্রাফিকের এই হাল। কিরে রাজীব, তুই এ বাসে হঠাৎ সকালবেলায় এই দিয়ে কোথায় যাস বলতো? অনেকদিন পর দেখা হলো তোর সাথে। আরে রোহন তুই, আমি তো ভাবলাম কে বসলো পাশে। কাজকর্ম সব কেমন চলছে বলতো? আমার আর কি কি রে ভাই, দিন কাটছে একরকম। আমি তার অফিসে যাচ্ছি, একটা নতুন ক্রিয়েটিভ প্রজেক্ট হাতে পেয়েছি। সারাদিন তা নিয়েই লেখালেখি আর স্টাডি চলছে। তুই তো বরাবরই তোর মনের মতো কাজ পেয়েছিস। ছোটবেলা থেকেই তো তোর লেখক হওয়ার তীব্র জেদ ছিল। আজ তুই সফল। হ্যাঁ হ্যাঁ ভাই, কষ্ট তো কম করতে যাইনি, তবে নিজের শখের পেশা পেয়েছি বলেই ক্লান্তিটা গায়ে লাগে না। এটা তোর খবর কি? অফিস তো এরা আইটি সেক্টরে দিব্যি চলছে তো সব। চাকরি তো চলতেই থাকে, ওটার মনের টানে হয় না রে। পরিস্থিতির চাপে পড়ে এই কর্পোরেট লাইনে ঢুকে গেলাম, অথচ আমার ছোটবেলার স্বপ্নটা আজও পূরণ হলো না। কেন রে, হঠাৎ এমন কথা বলছিস কেন? তোর কি অন্য কোনো পেশায় যাওয়ার ইচ্ছে ছিল নাকি? আর বলিস কেন ভাই, ছোটবেলায় আমার তীব্র ইচ্ছে ছিল সিনেমার বড় পর্দায় নায়ক হব। কত নাটক আর অভিনয়ে নামতাম, কিন্তু পরিবারের দায়িত্ব আর বাস্তবের কঠিন চাপে সে স্বপ্ন মাঝপথেই হারিয়ে গেল। জীবন সবার ইচ্ছে মতো চলে না রাজীব। বাস্তব আর স্বপ্ন দুটো সম্পূর্ণ আলাদা মেরুতে থাকে। তুই তো এখন ভালো সংস্থায় ভালো পদে আছিস, সেটেল তো বটেই। সেটেলড হওয়া মানেই কি মনের শান্তি পাওয়া রে? ভেতরে ভেতরে একটা না পাওয়ার আক্ষেপ তো ঠিকই থাকে। তুই তো কলমের জাদুকর, মানুষের মনের না বলা কথাগুলো বুঝবি। তা ঠিক বলেছিস, মানুষের সুপ্ত ইচ্ছেগুলো যখন দমবন্ধ হয়ে মরে যায় তখন কষ্টের সীমা থাকে না। তবে বর্তমানটাকে মেনে নিয়েই তো আমাদের বাঁচতে হয়, তাই না? সেটাই তো একমাত্র রাস্তা। যা হতে পারলাম না তা নিয়ে আফসোস করে কি লাভ বলতো? এই তো জীবন চলছে নিজের ছন্দে। চল ভাই, আমাদের গন্তব্য চলে এসেছে, মনে হচ্ছে এখানেই নামতে হবে আমাদের। হ্যাঁ ঠিক বলেছিস, চল আর দেরি না করে দ্রুত নেমে পড়া যাক। আর কত বেলা হলে তোমার খাওয়া হবে গো? কখন থেকে বলছি একটু হাত মুখ ধুয়ে নাও, রান্না বান্না সব শেষ। তুমি একটু
একটু খেয়ে নাও না মাধবী, আর মাত্র 2টো লাইন বাকি আছে, এটা শেষ করি খেতে বসছি। ওই একই কথা রোজকার, সারাক্ষণ ঘরে বসে ওই খাতা পেন নিয়ে বুঁদ হয়ে থাকো। হ্যাঁ, লেখালেখিটাই তো আমার বেঁচে থাকবার আসল রসদ গো। এটাই আমার ছোটবেলা থেকে লুকিয়ে থাকা শখ। শখ তো সবারই থাকে, তাই বলে কি পেটে ভাত না দিয়ে সারাক্ষণ খানা নিয়ে পড়ে থাকবে? বয়স তো কম হলো না, একটু শরীরের দিকেও নজর দাও এবার। শরীরের যত্ন ঠিকই নিই মাধবী, কিন্তু মনের খোরাক জোগাতে হলে এই লেখালেখিটার খুব দরকার। খাতার পাতায় কলম ছোঁয়ালেই সব ক্লান্তি নিমেষে উধাও হয়ে যায়। তোমার এই খাতা পেন প্রীতি আর গেল না নাকি? সারা জীবন তো রিক্সা টেনে হাড় ভাঙা খাটনি খাটলে, এখন আবার এই বয়সে এসে নতুন করে কবিয়াল সেজেছো। কবিয়াল হতে কে চেয়েছে বলো তো? মনের না বলা কথাগুলো জমে থাকে তো, তাই খাতায় ফুটিয়ে তুলি। এতে ক্ষতি কি বলো তো? ক্ষতি নিজের শরীরেই তো হয়। ঠিক আছে, আর বকাবকি করবো না। তুমি তোমার বাকি 2টো লাইন দ্রুত শেষ করো, তারপর দুজনে একসঙ্গে বসে ভাত খাবো। হ্যাঁ হ্যাঁ, তুমি আর 2 মিনিট একটু জিরিয়ে নাও, আমি এই লেখা শেষ করেই হাত ধুতে আসছি। ও মল্লিকা, একটু বাইরে এসো তো, দেখো কত জিনিস এনেছি। ওমা, তোমার 2 হাতে এত ব্যাগ কিসের গো? অফিস থেকে ফেরার পথে আবার এত বাজারপত্র কিসের নিয়ে এলে? কালকে তো অফিস ছুটি, তাই ভাবলাম তোমায় নিয়ে একবার বাপের বাড়ি ঘুরে আসি, সেই জন্য একটু আধটু কেনাকাটা করলাম আর কি। তুমি সত্যি বলছো? হঠাৎ কালকে বাপের বাড়ি যাওয়ার কথা বলছো যে বড়, আর আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস না হওয়ার কি আছে, বাবা মানে তোমার বাবা মায়ের জন্য ভালো দেখে জামা কাপড় আর কিছু মিষ্টিও কিনেছি। কালকে সকালেই আমরা দুজনে রওনা দেব। বাবা গো, সত্যি বলছি, আবার কানকে বিশ্বাস করতে পারছি না। কিন্তু কাল তো তোমার অফিস থাকে, হঠাৎ ছুটি পেলে কি করে? স্পেশাল পারমিশন নিয়ে নিয়েছি কালকের জন্য, বসের সাথে কথা বলে ছুটি ম্যানেজ করে ফেলেছি। এখন বলো, আমার সাথে বাপের বাড়ি যাওয়ার ইচ্ছে আছে তো? কতদিন বাবা মাকে দেখিনি বলো তো, আর তুমি বলছো যাওয়ার ইচ্ছে আছে কিনা? আমার থেকে বেশি খুশি আর কেউ নয়। তাহলে আর দাঁড়িয়ে থেকো না তো গিন্নি, এসো ব্যাগগুলো হাতে ধরো, ভেতরে গিয়ে একটু জিরিয়ে নিই। হ্যাঁ এসো, ভেতরে এসো। তোমার এত বড় সারপ্রাইজ শুনে আমার বুকটা ভরে গেল। তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে নাও, আমি রাতের খাবার গরম করছি। হ্যাঁ চলো, আজকে অনেক রাত অবধি জার্নির প্ল্যানিং করতে হবে, কালকে সকাল সকাল আমাদের বেরোতে হবে তো। মা দেখো, আজ আমরা চলে এসেছি। ওমা, মল্লিকা এসেছিস? সাথে জামাইকেও নিয়ে এসেছিস? কিছু না জানিয়ে হঠাৎ? আগে থেকে জানালে তোমরা আবার ভালো মন্দ আয়োজনের ঝামেলায় পড়তে শাশুড়ি মা, তাই আমরা নিজেদের ঘরের মানুষ হুট করেই চলে এলাম। তা তো ঠিক, তোদের তো বসতেও দিইনি। আয় আয়, ঘরের ভেতরে একটু জিরিয়ে নে, আমি জল আর মিষ্টি আনি। এ কি, এখানে এত সুন্দর সুন্দর কবিতা লেখা রয়েছে যে? ওটা আর কার ডায়েরি হবে? তোর শ্বশুর মশাইয়ের রোজ কি সব ছাইপাশ লিখতে থাকে, বুড়ো বয়সে ভীমরতি। শাশুড়ি মা, এগুলো ছাইপাশ বলছেন কেন? শ্বশুরমশাই তো দারুণ লেখে, আমার তো পড়ে বেশ ভালো লাগছে। লিখে আর কি হবে, শুধু শুধু সময় নষ্ট, ওসব আমি জানি না। তা শ্বশুরমশাই কোথায় গেলেন বলুন তো? উনি তো সকালে রিক্সা নিয়ে বেরিয়েছেন, বেলা করে ঠিক বাড়ি আসবেন। বাবা সারা জীবনই একদম নিজের শখ আর রিক্সা নিয়ে ব্যস্ত রইলেন। ওনার এই লেখালেখির শখটা সত্যিই দারুণ, আসবার পর ওনার সাথে বসে এ নিয়ে জমিয়ে গল্প করা যাবে। আরে দুলাল কাকা যে, তুমি এখনো এখানে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছো? তোমার বাড়িতে তো আজ বড়সড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। বলিস কি রে মোহিনী, আমার আবার কিসের সারপ্রাইজ? আমি তো সকালবেলায় বাড়ি থেকে সোজা রিক্সা নিয়ে এখানে চলে এলাম, কিছু জানি না তো। তুমি জানবে কি করে? তুমি তো তখন রিক্সা নিয়ে ঘাটে ছিলে। আমি এইমাত্র তোমার বাড়ির দিক থেকেই আসছি, দেখলাম তোমার মেয়ে আর জামাই সপরিবারে এসেছে। সত্যি বলছিস রে মোহিনী? আমার মল্লিকা আর জামাই বাড়ি গেছে? তুই নিজের চোখে দেখলি তো? একদম নিজের চোখে দেখে বলছি কাকা, তোমার বাড়ির উঠোনে দাঁড়িয়ে হাসাহাসি করছিল দুজন। এত বছর পর মেয়ে জামাই এসেছে আর তুমি এখন রিক্সা নিয়ে বসে আছো। ওরে বাবা রে, আমার সোনা মেয়েটা এতদিন পরে বাড়ি এলো, আর আমি কি না এখানে রিক্সা নিয়ে পড়ে আছি। সেটাই তো বলছি কাকা, তুমি আর এক মুহূর্ত সময় নষ্ট করো না, তাড়াতাড়ি রিক্সা নিয়ে বাড়ি ছোটো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আর রিক্সা চালিয়ে কাজ নেই আজকে, আমার আর পেটের ধান্দায় ঘুরে লাভ কি বল? আজকে আমার ঘরে আনন্দ এসেছে,
মেয়ের মুখের হাসি দেখবার চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? ঠিক বলেছ কাকা, যাও তাড়াতাড়ি বাড়িতে গিয়ে মেয়ে জামাইয়ের সঙ্গে আনন্দ করো। আমি এখন বাড়ি যাই, আমারও দেরি হচ্ছে। অনেক ধন্যবাদ রে মোহিনী, অনেক ধন্যবাদ। তুই খবরটা দিয়ে আমার আজকের দিনটা একেবারে জমিয়ে দিলি। আমি আর এক সেকেন্ডও দেরি করছি না, এখনই বাড়ির পথ ধরছি। সাবধানে রিক্সা চালিয়ে বাড়ি যাও কাকা, বড় আনন্দ নিয়ে আজকের দিনটা কাটাও সবাই মিলে। তা বাবা রাজীব, তোমার অফিসের কাজকর্ম সব ঠিকঠাক চলছে তো? আজকাল তো শুনি কাজের খুব চাপ থাকে। হ্যাঁ মা, কাজকর্ম ভালোই চলছে। শুরুর দিকে একটু চাপ থাকে ঠিকই, এখন সব গুছিয়ে নিয়েছি। আপনারা কেমন আছেন বলুন? আমাদের আর চলা, এই তো কোনো রকমের দিন কেটে যায়। তোমার শ্বশুর মশাই সারাদিন রিক্সা নিয়ে চষে বেড়ান, বয়স তো কম হলো না? আরে শ্বশুরমশাই, আপনি বৃষ্টিতে পুরো ভিজে গেছেন যে। তাড়াতাড়ি গামছাটা দিয়ে হাত পা ভালো করে মুছে নিন, নইলে ঠান্ডা লেগে জ্বর এসে যাবে। আর বলো কেন বাবা রাজীব, রাস্তায় আসছিলাম হঠাৎই বৃষ্টিটা নামলো। তবে আজকে ভিজে যাওয়ার কষ্ট আমার গায়েই লাগছে না। এই বয়সে বৃষ্টিতে ভিজলে শরীর কি আর ঠিক থাকে? একটু সাবধানে চলাফেরা করা যায় না? আরে আজকে ঘরে আমার যে রত্ন এসেছে তাতে ভিজে যাওয়া কেন? পাহাড় ভাঙলেও কষ্ট মনে হবে না। বাবা, তুমি এই বৃষ্টির মধ্যে ভিজে কেন এলে? যাও তাড়াতাড়ি জামা কাপড় বদলে ফেলো। মা, কতদিন পর তোদের দেখলাম। মোহিনী রাস্তায় আমাকে আমাকে না বললে আমি তো জানতেই পারতাম না তোরা এসেছিস। সেটা আমাদের সারপ্রাইজ দেওয়ার প্ল্যান ছিল শ্বশুরমশাই। আপনাকে না জানিয়ে এসে বড় অন্যায় হয়ে গেছে বুঝি। অন্যায় আবার কিসের বাবা? আজকে আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন। তোদের পেয়ে আমার সব ক্লান্তি নিমেষে উধাও হয়ে গেছে। আচ্ছা শ্বশুরমশাই, একটা কথা অনেকক্ষণ ধরে ভাবছি। আপনি কি নিয়মিত লেখালেখি করেন? ওই ডায়েরির কবিতাগুলো পড়ে আমি তো সত্যি অবাক হয়ে গেছি। হ্যাঁ, ওসব আর কিচ্ছু না বাবা। ছোটবেলা থেকে একটু লেখবার শখ ছিল, ভেবেছিলাম এই লেখালেখিকেই জীবনে বড় কিছু বানাবো। তাহলে সে পেশায় গেলেন না কেন? আপনার লেখার হাত তো দারুণ পাকা। কপালের ফের আর পরিস্থিতির চাপে যে স্বপ্ন পূরণ হয়নি বাবা। পেটের টানে রিক্সা চালাতে হলো, আর এই লেখাগুলো শুধু শখের বশেই খাতার পাতায় বন্দি থেকে গেল। এতে আফসোস করবার কিছু নেই শ্বশুরমশাই। আপনি মনের টানে লিখে যান, এটাই তো সবচেয়ে বড় শিল্প। তোমার মুখে কথা শুনে বড় শান্তি পেলাম বাবা। কেউ তো আমার এই শখটা পাত্তাই দেয় না। এতক্ষণ তো বৃষ্টি ছিল, এখন আবার হঠাৎ কোথায় যাচ্ছ গো? আমাদের সাথে একটু গল্প করো না। একটু জরুরি কাজ আছে মল্লিকা, বাইরে যেতেই হবে। আজকে রাতে ফিরতে একটু দেরি হতে পারে। তোমরা আমার জন্য বেশি চিন্তা করো না। হ্যাঁ, এই বিকেলে আবার কি এমন কাজ পড়লো বাবা? নতুন জায়গায় এলে একটু বিশ্রাম না নিয়ে বের হওয়া কি ঠিক হচ্ছে? চিন্তা করবেন না শাশুড়িমা, বেশিক্ষণ লাগবে না। কাজটা মিটলেই আমি সোজা বাড়ি ফিরে আসব। ঠিক আছে বাবা, যখন জরুরি কাজ বলছো তখন আর আটকাচ্ছি না। সাবধানে যেও কিন্তু। হ্যাঁ বাবা, যাওয়ার আগে একটা কথা ছিল। আপনার ওই লেখালেখির ডায়েরিটা একটু আমাকে দেবেন, আমার কাছে একটু জরুরি দরকার আছে। আমার ডায়েরি? সে তো ঘরের কোণেই রাখা আছে। হঠাৎ ওটা দিয়ে কি করবে বাবা? ওখানে তো শুধু কিছু এলোমেলো পংক্তি আর কবিতার কাঁচা হাত রয়েছে। ওটা একটু দেখবার দরকার আছে শ্বশুরমশাই। আপনি বিনা দ্বিধায় আমাকে দিন না, আমি আসবার সময় ডায়েরিটা ঠিক ফিরিয়ে দেব। খাতার মধ্যে এমন কি গোপনীয় জিনিস আছে গো যে যাওয়ার সময়টা নিয়ে যেতে হবে? সেটা এখন বলবো না গিন্নি, সময় সব জানতে পারবে। আপাতত শুধু ডায়েরিটা আমার হাতে দাও। ঠিক আছে, তবে সাবধানে থেকো, আর সাথে ছাতাটা অন্তত নিও। আকাশে মেঘের যা অবস্থা। ও রোহন, ঘরে আছিস নাকি রে ভাই? একটু বাইরে আয় তো। আরে রাজীব, তুই হঠাৎ আমার বাড়িতে? কোনো বিপদ টিপদ হয়নি তো, নাকি অন্য কোনো মতলব আছে? কেন রে ভাই, আমি কি তোর বাড়িতে আসতে পারি না নাকি? খালি বিপদই আসতে হবে? তা কেন হবে? আয় আয়, ঘরের ভেতরে আয়। সারাদিন পর হঠাৎ এমন সান্ধ্যকালীন হাজিরার মানে তো কিছু একটা আছে। এ আবার কি জিনিস রে? কোনো নতুন উপন্যাসের খসড়া নাকি? হ্যাঁ, খুলে একটু পাতাগুলো উল্টে দেখ না, পড়লেই বুঝতে পারবি এটা কি জিনিস। বাহ, কি দারুণ হাতের লেখা! আর কবিতার শব্দ চয়নগুলো তো এক কথায় চমৎকার। এ কার লেখা রে রাজীব? আমার শ্বশুর মশাইয়ের লেখা।
উনি ছোটবেলা থেকেই লুকিয়ে লুকিয়ে এগুলো লেখেন। বল কেমন লাগলো তোর সম্পাদকের চোখে? সত্যি বলছি রাজীব, এ কোনো সাধারণ মানুষের লেখা নয়। কবিতার প্রতিটি লাইনে একটা মাটির গন্ধ আর গভীর বেদনা জড়িয়ে আছে। তুই কোথায় পেলি বলতো? আজকে শ্বশুরমশাইয়ের বাড়ি গেছিলাম, সেখানে ওনার লেখার খাতাটা চোখে পড়ে। আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে এত সুন্দর লেখা এতদিন লুকিয়েছিল। তোর শ্বশুরমশাই তো দেখছি লুকিয়ে থাকা এক মণিমাণিক্য। বল এই লেখাগুলো কি আমাদের পত্রিকায় ছাপানোর জন্য দেওয়া হবে? আমার পাঠকেরা এমন সৃষ্টি তো খোঁজেন। সত্যি বলছিস রোহন? তুই তুই কি তোর পত্রিকার পাতায় এগুলো জায়গা দিবি? ওনার কিন্তু বেশ বয়স হয়েছে, এ বয়সে একটা স্বীকৃতি পেলে মানুষটা বেঁচে যাবেন রে। বয়সের সাথে লেখার কি সম্পর্ক রাজীব? আসল জিনিস হলো লেখার জোর, আর সেটা এখানে ভরপুর আছে। আমি সানন্দে এগুলো আমার আগামী সংখ্যায় ছাপাবো। তাহলে তো এক কথায় সোনায় সোহাগা। তুই যদি একটু ব্যবস্থা করে দিস, তবে ওনার আজীবনের একটা সুপ্ত স্বপ্ন পূরণ হয়। তুই যখন বলছিস তখন আজই আমি পেপারে একটা কাজের বা প্রকাশকের অনুমোদনপত্র সই করে দিচ্ছি। এই নে, এটার মাধ্যমে উনি অফিসিয়ালভাবে আমাদের লেখক হিসাবে যুক্ত হয়ে গেলেন। অসংখ্য ধন্যবাদ তোকে রোহন। একটা মানুষের হারিয়ে যাওয়া স্বপ্নকে ফিরিয়ে দেওয়ার জন্য তুই আজকে যা করলি তা আমি কোনো দিন ভুলব না। ধন্যবাদ আমাকে দিস নে, ট্যালেন্টকে সম্মান জানানো আমার কাজ। তুই জলদি গিয়ে সুখবরটা তোর শ্বশুর মশাইকে দিয়ে আয়। আর এক মুহূর্তও দেরি করব না আমি। চল, আজকে রাতেই একটা বড় চমক অপেক্ষা করছে ওদের জন্য। বাবা, এত রাত হয়ে গেল অথচ রাজীবের এখনো কোনো পাত্তা নেই। ও তো কাউকে কিছু না বলেই বেরিয়ে গেল। আমার খুব ভয় করছে। ঠিকই বলেছিস মা, এই রাতে একা একা এভাবে বাইরে থাকা কি ঠিক হচ্ছে? কোনো বিপদ টিপদ হলো না তো? এই যে লর্ড সাহেব, তোমার কি একটুও কাণ্ডজ্ঞান নেই? এত রাতে কোথায় ছিলে তুমি? একটা কথাও বলে গেলে না। থামো গিন্নি, এত বকাঝকা করো না। আগে আমার কথাগুলো মন দিয়ে শোনো। কি ব্যাপার বাবা রাজীব, এত রাতে হঠাৎ এমন হাসি খুশি মুখ নিয়ে? কি ব্যাপার বলো তো? এই নিন শ্বশুরমশাই, আপনার জীবনের সবচেয়ে বড় উপহারটা আজকে আমি আপনার হাতে তুলে দিলাম। এ কি বাবা, এটা কিসের কাগজ? এটা আপনার লেখক হিসেবে অফিসিয়াল স্বীকৃতিপত্র। আপনার এই ডায়েরিটা আমি আমার এক হেড লেখক বন্ধুর পত্রিকায় দেখিয়েছিলাম। সে আপনার লেখা পড়ে মুগ্ধ হয়ে গেছে। ওমা, বলো কি গো, বুড়ো বয়সে আমার স্বামী বুঝি তবে বড় কাগজে লিখবে? এ আমি কি দেখছি বাবা, আমার এত বছরে লুকিয়ে থাকা স্বপ্নটা তুমি এভাবে সত্যি করে দিলে। একটা ছেলে তো তার বাবার স্বপ্ন পূরণ করবেই। আমি তো আপনার নিজের ছেলের মতোই। যার যেটা শখ সেটা ঠিক মূল্যায়ন না পেলে মনের ভেতরে যে কষ্ট জমে থাকে তা আমি জানি। বাবা রে, তুই আমার জন্য আজ যা করলি তা জন্মেও ভুলবো না। রিক্সার প্যাটেল টানতে টানতে হাড় ভেঙে গেলেও আমার মনে যে স্বপ্নটা ছিল তুমি তাকে নতুন ডানা দিলে। আর রিক্সা টেনে আপনাকে কষ্ট করতে হবে না শ্বশুরমশাই। এবার ঘরে বসে শান্তিতে শুধু আপনার মনের সুপ্ত ভাবনাগুলো কলমে ফুটিয়ে তুলবেন। বুড়ো বয়সে মানুষ তো ছাইপাশ ভেবে খাতা নষ্ট করে, আর আজ আমার স্বামী আজ তো এক মস্ত লেখক হয়ে গেল। জামাই বাবাজি, তুমি আমাদের পরিবারে তো একেবারে দেবদূত হয়ে এলে। চল তবে মল্লিকা, আজকে আনন্দ উদযাপিত হোক। আমার কলম আবার নতুন করে কথা বলবে, আর তার সব স্বীকৃতি, সব কৃতিত্ব আমার এই গুণধর ছেলের।